আল্লাহি ওবারাকাতু। ক্লাস 9 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ফেসবুক লাইভে আমার সাথে যুক্ত হয়েছ, আল্লাহ তাআলা তোমাদের উপরে যেন রহমত বরকত নাজিল করে এই কামনা করি, এই দোয়া করি। আজকে 8ই ডিসেম্বর 2020 মঙ্গলবার সন্ধ্যা 6টা 15 আমাদের ফেসবুক লাইভের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আলোর প্রতিসরণের দ্বিতীয় ক্লাস। এবং এই দ্বিতীয় ক্লাসে আমরা ধারাবাহিকভাবেই যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমরা অধ্যায়টাকে আগে ফার্স্ট ইয়ার ক্লাসটাতে একদম বেসিক কন্টেন্ট যেটা আছে সেটা পড়ার চেষ্টা করেছি, এবং পরে আহ, আহ, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি একটু সময় পাও তাহলে একটু ম্যাথগুলো করার চেষ্টা করো, বা তোমাদের যদি আরও কোনো সোর্স থাকে পড়ার তাহলে সেই চেষ্টাটা করো। তো তোমরা অনেকেই দেখলাম যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, আমাকে জানিয়েছো কার কি অবস্থা এবং আজকের ক্লাসটাতে কি আলোচনা হবে এটা হয়তো তোমরা ধারণা করতে পারছো, কারণ তোমরা দীর্ঘদিন আমার সাথে যুক্ত আছো। এবং এই যুক্ত থাকাটা একটু কন্টিনিউয়াস হচ্ছে, এবং এই কন্টিনিউয়াস হওয়ার কারণে তোমাদের সাথে আমার বন্ডিংটা আরও স্ট্রং হচ্ছে দিন দিন। এটা আমি ফিল করি, কারণ তোমাদের সাথে আমার কমিউনিকেশন, তোমাদের লেখাপড়ার যেই যতটুকু আমার কাছে পৌঁছায়, এখন তুমি যদি আমার সাথে কমিউনিকেট না করো তাহলে তো আমি বুঝবো না। হ্যাঁ, কিন্তু যারা কমিউনিকেট করতেছে বা যারা জানাচ্ছে প্রবলেম হচ্ছে বা হচ্ছে না বা ওকে এভরিথিং, তাদেরকে নিয়েই আমি সামনে যাওয়ার চেষ্টা করছি। সো এই কারণে যারা মোটামুটি তোফায়েল স্যার ওয়ালাইকুম সালাম, নিশাত ওয়ালাইকুম সালাম, নিহা ওয়ালাইকুম সালাম, তাহিয়া কেমন আছো? হ্যাঁ, নদী আসছে, আমাদের তাহমিদ বিন আজাদ আসছে, সামি আসছে, রাহুল আসছে, মোটামুটি ভাবে প্রহর আসছে, মিম, পায়েল, সৃজন বড়ুয়া, আমি ভালো আছি, শাহেদ আসছে, সাবা আসছে, সাদ আসছে, মিম তো আসছেই, আমাদের ইত্তিকা উজরাত অ্যাজ ইউজার সবসময় আসছে, ফাইজা, মালিহা কেমন আছো? সৃজন নমস্কার সৃজন। হ্যাঁ, তো আকিল ওয়ালাইকুম আসসালাম আকিল, পড়ালেখার কি অবস্থা? আমি একটু বরাবরের মতো অপেক্ষা করে নিই। আল্লাহ, মাহিয়া বিনতে মারুফ কি মানহা বিনতে মারুফ, তুমি এটা মনে করো না যে তুমি আমার ক্লাস মিস করেছো বলে প্রবলেম। তুমি আমার সাথে একটু কমিউনিকেট পরে করো, ক্লাসের শেষে ফোন দিও। রুবাদা, তাহিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজন, ইরানি ইরা, ওকে। প্রমি কেমন আছো? প্রমি, তুমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলা? প্রমি, আমি বলেছিলাম তোমাদেরকে যে চ্যাপ্টার 9-এর আলোর প্রতিসরণের যতটুকু পার্ট আমরা পড়েছি, যে ম্যাথগুলা বোঝার চেষ্টা করেছি, যে অঙ্কগুলাকে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেছি, কারণ আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে ধরো আলোর প্রতিসরণের উপরে আমি 3 ঘন্টা লেকচার দিলাম, সাপোজ এসএসসি লেভেলে। এই 3 ঘন্টা লেকচারে আমার আসলে কি টার্গেট থাকে, আমি তোমাদেরকে, তোমরাও জানো আমার কি টার্গেট থাকে। আমার টার্গেট থাকে বইটার মধ্যে যা আছে সেটা সহ বিভিন্ন বোর্ড, বিভিন্ন স্কুলে কেমন ধরনের প্রশ্ন আসছে তার একটা সামারি তোমাদেরকে দেওয়া। তো আমার একার পক্ষে তো আসলে একটা অধ্যায়ের সবগুলা বোর্ডের, সবগুলা ক্যাডেট কলেজের এ যাবৎকালে যত প্রশ্ন আসছে সব সলভ করে দেওয়াটা একটু জটিল এবং কঠিন, অসাধ্য না। এটা আমার পক্ষে অসাধ্য না, এটা আমি পারবো, তবে সময় সাপেক্ষ। এখন এই কারণে আহ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি এখানে দেখলাম অর্ণব আসছে, মিম্মা আসছে, ওকে। দুরন্ত বালক আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম আক্তার বৃষ্টি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। যার ফিজিক্স ভালো লাগে তার ম্যাথ ভালো লাগে, এটা আমি সবসময় জানি, এবং আমি কামনা করি তোমাদের বিজ্ঞানের ছাত্রছাত্রী হিসাবে তোমাদের যেন অন্তত পক্ষে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির তিনোটাই যাতে ভালো লাগে। বিজ্ঞানের ছাত্র হিসাবে এটা ভালো লাগাটা উচিত, আর এটা ভালো লাগলেই কেবল ম্যাথ ভালো লাগবে। ওকে, হ্যাঁ আরিফিন ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হানিফ, ভালো আছি। দুরন্ত বালকাঠি থেকে অ্যাসাইনমেন্ট করেছ আমি দেখেছি, ওকে। আর হইল পায়েল, পায়েল আমি অবশ্যই ইনশাল্লাহ দেখা করব। আর হচ্ছে গিয়ে এখানে বিষয়টা হচ্ছে কি, অ্যানি, হ্যাঁ, থোয়া ফারবেস আইডি থেকে,
আচ্ছা মায়া, তুমি আমাকে পরে অ্যাসাইনমেন্ট দিও, সমস্যা নেই। তুমি জানিয়েছো যে তোমার অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে আরো অনেক প্রতিবন্ধকতা আছে, তুমি এটা টেনশন করবে না একদম। তোমরা সবাই এখানে যারা দেখছো এই মুহূর্তে, তোমরা প্লিজ একটু রিল্যাক্সে, টেনশন না তো, টেনশন করে হবে না তো পড়াশোনা। তোমরা তো মাত্র ক্লাস 9-এ, পুরা 2021 বাকি আছে। তুমি যদি চাও এসএসসি সিলেবাস পুরাটা মুখস্থ হয়ে যাবে তোমার, একদম টেনশন করবা না প্লিজ, কেউ না, কেউ না। ওকে, তোমরা টেনশন করো না যে আর কতক্ষণ সময় আছে, এই যে উৎকণ্ঠা এটা যেন না থাকে। হ্যাঁ, সো মিম, তুমি পরে অ্যাসাইনমেন্ট দিও। মিনা তো বাপরে বাপ, নামি কাজী আইডি থেকে, দাঁত কোথায় আছে? আছে, হ্যাঁ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহমিদ বিন আজাদ, তোমার ওই ছবি তুলে আমাকে পোস্ট করতে হবে না, তুমি আমাকে জানাই দিও। আমাকে আজকে একজন ফোন করেছে, আমি ওর নামটা এখন বলতে চাচ্ছি না। ও আমাকে বলেছে যে স্যার আমি অ্যাসাইনমেন্ট করি, কিন্তু যারা অ্যাসাইনমেন্ট দেয় ওদের হাতের লেখা এত সুন্দর যে আমার হাতের লেখাটা ওদের মতন সুন্দর হয় না, তাই আমি অ্যাসাইনমেন্ট দিই না। আমি বলছি তারপরে কি করো? ও স্যার আমি আমার মতন অ্যাসাইনমেন্ট করি, অনেক কাটাকুটি হয়, যেমন ইচ্ছা হয়। তখন আমি বললাম যেভাবে ইচ্ছা তোমার মনের মতন করবা, আমাকে ছবি তুলে দিতে হবে না, আমাকে তুমি বইলো যে তুমি পড়ছো, দ্যাটস ইট। আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি জি তোফায়েল স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন যে মানুষের জীবনের সাথেই ফিজিক্সটা জড়িত। আসলে মানুষের জীবনের সাথে ম্যাথ জড়িত, আমরা দেখি না বলে। আসলে দেখতে হইলে, আমাদের দেখতে হইলে জ্ঞান লাগে, তো জ্ঞান না থাকলে আমরা দেখতেই পারি না স্যার। এই কারণে মাথায় রাখতে হবে আমাদের জীবনের সাথে আমাদের সাবজেক্টগুলো জড়ায় আছেই, এটা আমাদের খুঁজে পাইতে হয় আর কি, আর কিছু না। সো সারাফ, থ্যাংক ইউ সারাফ। আচ্ছা চলো আমরা এবার স্টার্ট করে দেই। আমাদের ফিজিক্সের এই পর্যন্ত যতটুকু আমরা পড়েছি তার যদি একটা ছোট্ট মেমোরি ব্যাক করি, একটু যদি পিছনে যাই, কি মনে আছে আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে এইটা একটা মাধ্যম, যে কোনো মাধ্যম, এবং এটা হচ্ছে একটা অভিলম্ব। ধরো এটা একটা অভিলম্ব, তো আমরা অভিলম্বকে ইংরেজিতে নর্মাল হিসাবে জানি। তো গেল, ভালো কথা। এখন যদি কি হয়, একটা আলোক রশ্মি আসে, তো আলোক রশ্মি যেভাবে এটা আসুক, এটা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, যেভাবেই আসুক, যেইভাবেই আসুক, একটা ঘটনা ঘটবে এবং এখানে একটা কোণ তৈরি হয়, যে কোণটাকে আমরা আই হিসাবে জানি, অথবা আমাদের এই বইয়ের ভাষায় θ1 হিসাবে জানি। তো আইদার এটা অবিলম্বের দিকে আসবে অথবা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এইটাই ঘটনাটা ঘটবে, আর কোনো ঘটনা নাই। আচ্ছা, তো যদি অবিলম্ব থেকে দূরে সরে যায়, টু সাইন θ2, এটার ব্যাখ্যা আমি গত ক্লাসে অনেকক্ষণ সময় ধরে আমি দিয়েছি। সুতরাং আমার মনে হয় না তোমাদের কারো এইটা নিয়ে অঙ্ক করতে বিন্দুমাত্র প্রবলেম হবে, যদি তুমি কনসেপ্টটা বোঝো। সহজ, আমি বলেছি প্রতিসরাঙ্ক দুই ধরনের, একটা পরম, একটা আপেক্ষিক। তো পরম কোনটা? যেটা শূন্য মাধ্যম থেকে। আপেক্ষিক কোনটা? আপেক্ষিক একটু ব্লার হচ্ছে। আপেক্ষিক কোনটা? সেটা হচ্ছে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে। সো এতটুকু পর্যন্ত এখানে প্রবলেম হওয়ার কথা না। সো আমি যদি তোমাদেরকে একটু বলি যে আমরা আচ্ছা আচ্ছা শাহেদ, তুমি বলেছো হিউম্যান আই নিয়ে প্রবলেম, মানুষের চোখ নিয়ে প্রবলেম। যেটা সেটা হচ্ছে যে মানুষের চোখের যে স্ট্রাকচার, মানুষের চোখের মধ্যে যে কর্নিয়া, রেটিনা, স্ক্লেরা, আইরিশ, পিউপিল, লেন্স, অক্ষিগোলক, অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, যে অংশগুলো আছে, এটা নিয়ে আমি অবশ্যই একটা লেকচার আপলোড করেছি, আমি আজকেও বলবো ইনশাল্লাহ। দেখি কত দূর যাইতে পারি। আচ্ছা, এইবার যদি আমরা একটু চিন্তা করি যে, স্যার গত ক্লাসে কি বলছিলেন? গত ক্লাসে বলেছিলাম যে এটা যদি একটা ধরো, এটা যদি একটা কি হয়,
মানে ঘন মাধ্যম থেকে আলো যাচ্ছে। যদি এরকম একটা দৃশ্য আমরা কল্পনা করে নেই তাহলে হ্যাঁ আমি বুঝতে পারছি এখন একটু ক্লিয়ার আবার ব্লার দুইটাই হচ্ছে একসাথে। তো আলোটা এখান থেকে এখানে যাচ্ছে, তো যাওয়ার পথে এটা দূরে সরে গেল। তো এটা যখন দূরে সরে গেল এটার মানে হচ্ছে যে আলো হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। নাম্বার 1, ঘন থেকে হালকা যাচ্ছে। তো এখানে একটা কোণ হয়, তো সেই কোণটা কত? এই কোণটা হচ্ছে এমন একটা কোণ যেই কোণের কারণে আলোক রশ্মিটা একদম এই বিভেদতল ঘেঁষে যাবে, বিভেদতল ঘেঁষে যাবে। এখন যদি বিভেদতল ঘেঁষে যায়, তোমরা একটু অপেক্ষা করো, যদিও একটু ব্লার হোক, একটু ব্লার হচ্ছে আজকে, বাট একটু শুনতে থাকো। আই থিঙ্ক আমার ভয়েসটা যদি তোমাদের কাছে যায় তাহলে একটু শোনো যে এটা একটা সংকট কোণ। এটা এই কারণে সংকট কোণ কারণ এইখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ। এখন এই 90 ডিগ্রি কোণের কারণে এখানে যে কোণটা হচ্ছে এইটা সংকট কোণ। সুতরাং সংকট কোণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ যদি 90 ডিগ্রি হয় এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে আমি বলতে পারি থিটা সি ইজ ডেফিনেটলি লেস দেন 90 ডিগ্রি। এতটুক ক্লিয়ার? আচ্ছা, এখানে কেন যেন আমার মনে হচ্ছে যে নেটটা শুরুর দিকে একটু যন্ত্রণা করতেছে আজকে। থিটা সি ইজ লেস দেন 90 ডিগ্রি। আবু সাইদ তুমি বলেছ নদী ব্লার শেষ হচ্ছে না, না? কামাল হাসান আইডি থেকে নিশাত একটু মোটামুটি ক্লিয়ার হচ্ছে, লিটল ক্লিয়ার। ইরানি নুসরাত চৌধুরী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশনস। প্রান্ত এখন ক্লিয়ার মনে হচ্ছে? ওকে, সাফা মারওয়া বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। আমি একটু ছোট্ট একটা কনসেপ্ট থেকে শুরুটা করতে চাচ্ছি। এই যে সংকট কোণ, এই সংকট কোণটা কোন মাধ্যমে হবে এইটা মাথায় রাখতে হবে। এই সংকট কোণ অলওয়েজ ঘন মাধ্যমে হবে এবং এই 90 ডিগ্রিটা হালকা মাধ্যমে হবে। এটা একটু প্লিজ মাথায় রাখবা। সংকট কোণটা ঘন মাধ্যমে হবে আর এইটা হালকা মাধ্যমে। তখন আমি কি বলেছিলাম? যে বলেছিলাম এই মাধ্যমের যে সংকট কোণ এই থিটা সি, তার মানে কি আমরা কি জানি? আমরা জানি কি সংকট কোণের ক্ষেত্রে কি হয়, এই থিটা সি হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে ধরো এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, তখন আমরা কি লিখি? আমরা লিখি এ ইটা বি ইজ ইকুয়াল টু সাইন সংকট কোণ না, তাহলে এটা হচ্ছে থিটা সি আর এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো এ ইটা বি, এটা দেওয়া থাকবে যে এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সংকট কোণ কোনো কিছু একটা থাকবে। ধরো এটার প্রতিসরাঙ্ক কত? আমি তো ঠান্ডা মাথায় এটা জানি যে মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের প্রতিসরাঙ্কও বেশি। যে মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি। যে মাধ্যমের ঘনত্ব কম সে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম। তার মানে সাইন 90 মান 1। তাহলে আমরা বলতে পারি যে এ ইটা বি ইজ ইকুয়াল টু সাইন থিটা সি। তার মানে এই থিটা সি মান হচ্ছে সংকট কোণ। তাহলে সাইনটাকে এই পাশে আনলে কি হবে? সাইনটাকে এই পাশে আনলে হবে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এ ইটা বি। তার মানে আমি যতটুকু
এখন মাঝখানে একটু যন্ত্রণা হয়েছে তোমাদের এই ব্লারিং এর কারণে। তা আমি যতটুকু কথা চালিয়েছি মাঝখানে, যদি তোমাদের ভিতরে একটু কষ্ট হয়েছে যে কিছুটা সময় এই এই ইন্টারনেটটা ঝামেলা করে, আমি অন্যান্য জায়গায় বিভিন্ন লাইভ প্রোগ্রামগুলো যারা নিচ্ছে আমি দেখেছি ফেসবুকের ক্ষেত্রে যেটা হয়, একমাত্র এই জায়গাটায় কারো কোনো কন্ট্রোল থাকে না, বিকজ নেট সিস্টেমটা এখন কোনোভাবে রিপেয়ারিং করা যাচ্ছে না। যত আমি স্পিড বাড়াই একটা যন্ত্রণা থেকে যায়। এই জায়গাটুকু তোমাদের কাছে আমি একটু বোঝার জন্য বলছি, কারণ সংকট কোণ দিয়ে কিছু ম্যাথ আসে, ওই ম্যাথগুলো পারতে হবে। যখনই সংকট কোণের কথা বলবে বা ক্রান্তি কোণের কথা বলবে, তোমরা মাস্ট মনে রাখবা যে এই 90-র মান 1, তার মানে প্রতিসরণ কোণের কোনো হিসাবই থাকবে না, দিস ইজ সিম্পলি 1। ওকে, যখন তোমরা এইটা বুঝবা, এটা ইটা তাহমিদ, এটা হচ্ছে ইটা, এটা একটা গ্রিক ইটা, সাইন ইনভার্স 1, এটা তোমাদের ক্যালকুলেটরে হচ্ছে শিফট সাইন, শিফট সাইন। থ্যাংক ইউ নিপালি। আচ্ছা, জাহিদ, রিদওয়ানা, সাউদা, তুমি বলেছ, আমি একটা সিম্পল জিনিসটাই বলেছি যে আলো আমি জানি এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যাচ্ছে। এ কি? যে কোনো কিছু। বি যে কোনো কিছু, কিন্তু এ ঘন কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এ যদি ঘন হয়, তাহলে ঘন থেকে হালকা যাওয়ার সময় আলো বেঁকে যাবে। তো ক্রান্তিকোণ কখন হবে? যখন এই আপতন কোণ এতই হবে যার কারণে এটা 90 হবে। সো আমি ইউজুয়ালি সূত্র লিখেছি, তো সাইন 90-র মান 1, তাহলে এটা আর লিখতে হবে না। তো আমি সুতরাং সাইন থিটা সি সমান এ ইটা বি ডাইরেক্ট লিখে দেব। তার মানে থিটা সি মানে হচ্ছে সাইন ইনভার্স এ ইটা বি, দ্যাটস ইট। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা থাকারও কথা না। এতটুক যদি বুঝে থাকো তাইলে তোমাদের মরীচিকা বুঝতে কোনো প্রবলেম হবে না। এছাড়া তোমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্যার এই অধ্যায়ের তোমাদের যদি একটু বইটা তোমরা একটু ওপেন করো, তোমরা যদি বইটা ওপেন করো, থ্যাংক ইউ মুন্তাসির, থ্যাংক ইউ। একটু যদি বইটাতে তোমরা আমার সাথে যাও, দেখবা এক জায়গায় আমি যে কথাটা লিখেছি 250 নাম্বার 51 নাম্বার পেজে এটা বলা আছে। 250 এবং 51। 252 নাম্বার পেজে ছোট্ট একটা উপরের দিকে অঙ্ক দেওয়া আছে, হুইচ ইজ ভেরি সিম্পল। সুতরাং এই যে 250, 51, 52 নাম্বার পেজের যে কনসেপ্ট, এটাই হচ্ছে এটা। তো আমি এখন তোমাদেরকে একটা সিম্পল জিনিস বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে মরীচিকা। মরীচিকাটা কখন দেখে মানুষ? মরীচিকা দেখে রৌদ্র প্রচুর, উত্তপ্ত বায়ুমণ্ডল, পিচ ঢালা রাস্তা অথবা নর্মাল রাস্তা, দূরে দেখলে মনে হবে যে বৃষ্টি হয়েছে, ওইখানে মনে হবে যে ওই পাশে বৃষ্টি হয়েছে। কেন? কারণ মরীচিকা হচ্ছে দূরে তুমি রাস্তার দিকে তাকাবা, তখন আকাশের বিম্ব দেখা যায়। এই আকাশের বিম্ব যে দেখা যায়, এই কারণে ওই জায়গায় মনে হবে যে আসলে বৃষ্টি হয়েছে, একদম পানি পানি মনে হয়। আসলে কিন্তু কিছুই না। কেন কিছু না? কারণ হচ্ছে তোমরা একটু বুঝো, এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে। সেটা হচ্ছে কি, এই তোমার মনে করা যে এটা হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তলের মধ্যে ধরো এটা হচ্ছে সংকট কোণ। তাহলে এটা যদি সংকট কোণ হয়, ধরো এইটা হচ্ছে সংকট কোণ, এবং এই সংকট কোণের কারণে আলো একদম বিভেদ তল ঘেঁষে গেছে। তুমি ক্লিয়ার? আচ্ছা, তুমি এটাকে ধরলা এক্স প্রাইম, এটাকে ধরছো ওয়াই ও ওয়াই প্রাইম ধরো, আর এটা হচ্ছে ধরো এ রশ্মি ওদিকে চলে গেছে। তাহলে তোমার কাছে এটা কনফিডেন্সিয়ালি এটা শিওর যে এটা এ ও ওয়াই প্রাইম, এটা সংকট কোণ। তুমি শিওর? শিওর। থিটা সি। এখন
এইখানে তোমার 90 ডিগ্রি হয়েছে, এই কোণটা তোমার 90 ডিগ্রি, তাতে কোনো সন্দেহ নেই। এখন এই সংকট কোণের চেয়ে যদি আরেকটু বড় কোণে আলোটা পড়ে, আরেকটু বড় কোণে, তাহলে এই আলোটা কি হবে? এই আলোটা আবার আগের মাধ্যমে ফিরে আসবে, এই আগের মাধ্যমে ফিরে আসবে। এটার নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, বা ইংরেজিতে বললে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা হচ্ছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটা সংকট কোণ, আর সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হইলে, সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হইলে সেটা আগের মাধ্যমে ফিরে আসে এবং পুরাটাই ফিরে আসে। এটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে। এখন ঠান্ডা মাথায় মনে রাখবা যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে, এর কারণেই মরীচিকা দেখা যায়। তো মরীচিকা ইংরেজি কি? মরীচিকা ইংলিশ হচ্ছে মিরেজ, মিরেজ। তা ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় এখানে হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত সূর্য গ্রীষ্মকালে। আচ্ছা, তো তোমার সামনে একটা গাছ, তো এই যে ধরো একটা সিম্পল একটা উদাহরণ দেই, এটা হচ্ছে একটা বৃক্ষ। তো এই বৃক্ষটা তুমি কখন দেখবা? ধরো এটা হচ্ছে মাটি, মাটি তখন প্রচণ্ড সূর্যের তাপে বায়ুর স্তরগুলা কিন্তু অনেক গরম থাকে। তা আমি যদি বায়ুর স্তর আঁকাই, ধরো যে এটা একটা স্তর, এইটা আরেকটা বায়ুর স্তর আঁকাই, হ্যাঁ, বায়ুর স্তর, এটা একটা স্তর, এরকম করে আমি যদি বায়ুর কতগুলা স্তর আঁকাই, যে স্তরগুলোর মধ্য দিয়ে একটা তাপমাত্রার ভ্যারিয়েশন থাকবে। মানে কি? যেহেতু সূর্যটা প্রচণ্ড গরম, তাহলে এই সূর্যের গরমের কারণে এই বায়ু স্তরগুলো অনেক গরম। তো তুমি দাঁড়ায় আছো এখানে, তোমার এই চোখটা হচ্ছে এখানে, ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তো এই বস্তুটাকে তুমি দেখবা কখন? যখন এই বস্তু থেকে আলো তোমার চোখে আসবে, তখন তুমি দেখবা, তাই না কথাটা? তো এই বস্তু থেকে আলো তোমার চোখে কখন আসবে? কখন? সূর্য থেকে আলোটা আইসা এর মধ্যে রিফ্লেক্ট হবে, তোমার চোখ থেকে আলো তার ওর কাছে যাবে না। তা আমরা একটা বস্তু কখন দেখি? আমরা একটা বস্তু তখনই দেখি যখন সূর্যের আলো ওই বস্তু থেকে আমার চোখে আসে। তা না হলে তো আমি অন্ধকার ঘরে কিছুই দেখব না। অন্ধকার ঘরে যদি আমি দেখতে পারতাম, তাহলে আমি বুঝতাম আমার চোখের নিজস্ব আলো আছে। সো আমাদের চোখ হচ্ছে একটা সিম্পল একটা রিফ্লেক্টেন্ট। চোখের মধ্যে আলো আসলে আমরা দেখি, আদারওয়াইজ দেখি না। তো এখন একটু যদি হিসাব করি যে এখান থেকে আলোটা কেমনে আসতেছে, খেয়াল করো, এটাতে তুমি উল্টায় চিন্তা করো। আলোটা যখন তোমার দিকে আসতেছে, তখন মনে করো এখানকার একটা আলো, ধরো এভাবে চিন্তা করো, এই মাধ্যমের চেয়ে এই মাধ্যম বেশি বেশি গরম, তার চেয়ে এই মাধ্যম বেশি গরম, তার চেয়ে এই মাধ্যম আরও বেশি গরম, এবং সবার নিচের মাধ্যম আরও বেশি গরম। কেন? কারণ সূর্যটা উপরের থেকে আসতেছে, একদম মাটিতে আইসা এটা রিফ্লেক্ট হচ্ছে, তাহলে এটা বেশি গরম, তার চেয়ে এটা কম গরম, তার চেয়ে এটা কম গরম, তার চেয়ে এইটা কম গরম, এবং সর্বশেষ এইটা আরেকটু কম গরম। তার মানে যেটা কম গরম সেটা ঘন। তাহলে প্রত্যেকবার আলো ঘন থেকে হালকায় আসতেছে, খেয়াল করে দেখো, প্রত্যেকবার। তা আলো যখন ঘন থেকে হালকার দিকে আসতে থাকে, তো এই যে দেখো ঘন থেকে হালকার দিকে আসলে কি হয়ে যাবে? বাইকা যাবে। ঘন থেকে হালকার দিকে আসলে আরও বাইকা যাবে। ঘন থেকে হালকার দিকে আইসা বাঁকতে বাঁকতে এমন একটা পর্যায়ে আইসা ও বাঁকে যখন এই কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়। তখন কি হয়? বায়ুর কোনো একটা স্তরে আইসা সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইয়া চোখে প্রবেশ করে। তখন চোখের কাছে মনে হয় আলো বোধ হয় এখান থেকে আসতেছে। তখন চোখ ওই বস্তুটাকে, ওই বস্তু যেটাকে সেভাবে দেখার কথা, নিচে আরেকটা দেখে, নিচে আরেকটা দেখে। তখন এর কাছে মনে হয় যে এইখানে বোধহয় পানি আছে।
তুমি আবার আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বলছি। এখানে 3টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। মরীচিকা শব্দটা কোথা থেকে ধার করা হয়েছে? এটা একটা শব্দ, এটার মানে হচ্ছে দেখা যায় আছে, মনে হচ্ছে আছে, কিন্তু আসলে নাই। তারপরে অনেকেই বলি না যে তুমি মরীচিকার পিছনে দৌড়াচ্ছ, মানে কি? মানে সে এমন একটা কিছুর পিছনে দৌড়াচ্ছে, ও মনে করতেছে আছে, কিন্তু আসলে জিনিসটার কোনো অস্তিত্ব নাই, এটার নাম মরীচিকা। সো এটা যদি মরীচিকা হয়, কখন আমরা ইউজুয়ালি দেখি, তুমি একদম ঠান্ডা মাথায় চিন্তা করো, একটা উত্তপ্ত রাস্তায় গরম জুন মাসে বা জুলাই মাসে প্রচণ্ড গরম থাকে, তখন তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, অনেক লম্বা রাস্তা, তুমি রাস্তার দিকে তাকাইলে মনে হবে যে ওইখানে মনে হয় বৃষ্টি পড়ছে, একদম লিটারেলি মনে হয় যে বৃষ্টি পড়ছে। কারণ ওই জায়গায় আকাশের প্রতিবিম্ব দেখা যায়, কারণ আলোটা আসার সময় এরকম বাঁকা হয়ে আসতে থাকে, আর কোনো একটা পর্যায়ে আইসা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে আলো যখন চোখের কাছে ব্যাক করে, তখন আলোর মনে হয় যে, মানে ওর মনে হয় যে এটা এখান থেকে আসতেছে, ও এখান থেকে দেখে। এবং তোমাদের বইয়ের মধ্যে একটা খুবই সারপ্রাইজিং একটা মজার দৃশ্য দিছে, যেটা দেখলে খুব হাস্যকর মনে হবে। যে এই এক ব্যক্তি কেমনভাবে তাকায় আছে, তো ওর কাছে মনে হচ্ছে ওই যে নিচে এখানে গাছ আছে, এখানে গাছ, তো ও তো মনে করতেছে আসলে এখানে মনে হয় এটা মানে পানি জমছে, আসলে কিন্তু কিছু না, নাথিং লাইক দ্যাট। এটা মরুভূমিতে আরো স্পষ্ট দেখা যায়, একদম মরুভূমিতে মনে হবে যে পানি, মরুভূমিতে মনে হবে যেন একেবারে একটা পুকুরের মতন পানি, আনবিলিভেবল। কিন্তু সামনে গিয়ে দেখা যাবে ওমা বালু কা বালু, পানি নেই হ্যাঁ। এই হলো বিষয়। থ্যাংক ইউ মালিহা, সাবাস, থ্যাংক ইউ। সাবাস সেলিমউদ্দিন, নিচের মাধ্যমে কেন বেশি গরম? আচ্ছা, মুনেম তাজওয়ার মোর্শেদ, মাথায় রাখতে হবে সূর্যটা আইসা মানে রিফ্লেক্ট হয় কোথায়? মাটিতে। তো সবচেয়ে বেশি বাধা পায় সে এইখানটাতে, এই কারণে মাটিটা বেশি গরম হয়। সুতরাং মাটির ঠিক উপরের বায়ুস্তরটা অনেক বেশি গরম থাকে, তার চেয়ে উপরের বায়ুস্তর গরম থাকে, তার চেয়ে উপরের বায়ুস্তর গরম থাকে, মানে কম গরম থাকে। তো উপরে উঠতে থাকলে এটা আপাতভাবে মনে হইতে পারে ক্যান্সার, তাহলে তো সূর্যের আলো তো এইভাবে আসতেছে, তাহলে এটা গরম হওয়ার কথা না। গরম হয় নিচেরটা, কারণ ও যেখানে সব বাধা পায় সেখান থেকেও বিকিরণ করা স্টার্ট করে। এই কারণে দ্য লোয়েস্ট মিডিয়াম উড বি দ্য এটাকে কী বলে, হটেস্ট মিডিয়াম। এবং এটাই হচ্ছে এটার আসল কনসেপ্ট। থ্যাংক ইউ তানিশা, আনিকা থ্যাংক ইউ। নদী, ওই যে তার নদী, তুমি তার উত্তরটা দিয়েছো, থ্যাংক ইউ। প্রহর, সাবাস। আবু সাইদ, আমি অনেকবার মরিচিকা দেখেছি। আচ্ছা, এমডি শফিকুল ইসলাম আইডি থেকে, তুমি সত্যিকার কথা বলেছো যে আসলে একজনের কমেন্টের জন্য এত রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। তানজিনা ইভা, থ্যাংক ইউ। নিপালি দাস, সাবাস, কথা থ্যাংক ইউ। আচ্ছা, সাবাস নিশাত, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুমাইরা ইরানি, ইরা এই আইডি থেকে, ওনার নাম হচ্ছে সুমাইরা নাকি আল্লাহ জানে। আচ্ছা তাসতিম। আচ্ছা তাহিয়া, বাইনোকুলার বলতে বোঝায় হচ্ছে ওই যে আমরা এরকম একটা যন্ত্র আছে না, এরকম করে দেখি, এবার দেখি এখানে একটু ই করে, এই যেরকম করে ছোট্ট একটা যন্ত্র দিয়ে দেখি অনেক দূরের বস্তু কাছে দেখা যায়, এটার নাম বাইনোকুলার। আর আমরা এটাকে মাইক্রোস্কোপ বলি। কোনটা? আমরা ওইটা দিয়েও দেখি, মাইক্রোস্কোপ দিয়ে দেখি, তবে মাইক্রোস্কোপ দিয়ে অনেক বেশি জুম করা যায়, একটা বস্তুকে 20,000 গুণ বড় দেখা যায় একটা মাইক্রোস্কোপ দিয়ে। তোমরা ওই যে বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছো না, যে একটা সাধারণ মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। তো মাইক্রোস্কোপ দিয়ে কি দেখা যায়? একটা বস্তুকে অনেক বড় করে দেখা যায়। সেম ওয়েতে বাইনোকুলার কি করে, অনেক দূরে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না, তখন আমরা বাইনোকুলার দিয়ে দেখি। দ্যাটস ইট। ইফতি থ্যাংক ইউ, মিম থ্যাংক ইউ, ফাইজা সাবাস, তারানা থ্যাংক ইউ সো ভেরি মাচ, জিনাত অফকোর্স এটা মজার ব্যাপার।
হ্যাঁ নিশাদ, তোমার কাছে বাইনোকুলার আছে, থ্যাংক ইউ, আমাকে একদিন দিও। ওকে, এই তো গেল একটা বিষয়। সুতরাং এটা একটু আমি মুছে দিলাম, কারণ এই কনসেপ্ট তোমাদের কাছে খুব কঠিন হওয়ার কথা না আমার ধারণা অনুসারে। এইবার প্রশ্নটা হচ্ছে, এটা গেল, এখন স্যার আসলে প্রতিসরণের যে ব্যবহার আছে এখানে একটা মজার ব্যাপার আছে, এটার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা প্লিজ একটু বুঝো অপটিক্যাল ফাইবারটা। অপটিক্যাল ফাইবারের যে অঙ্কটা, এটা 254 নম্বর পৃষ্ঠায় করা আছে। অপটিক্যাল ফাইবারটা আসলে কি? আসলে হচ্ছে, মনে করো অপটিক্যাল ফাইবারটা একটা চিকন কাঁচ তন্তু। কাঁচ কি তন্তু? কাঁচ তন্তু। এটা প্লিজ মাথায় রাখবা। এবং এটার বাইরে একটা লেয়ার আছে। এই লেয়ারটা আবার একটু মজার জিনিস, এখানে মাথায় রাখতে হবে এই লেয়ারের গল্পটা। কেন? গল্পটা হচ্ছে, অপটিক্যাল ফাইবার এত চিকন, তোমরা আসলে চিন্তা করতে পারতেছো না, এটা চুলের মতন। চুল, আমাদের চুলটা যেমন না, এরকম এটা রাখাইছে এভাবে। এটার মাঝখান দিয়ে আলোটা যখন যায়, এটার মাঝখান দিয়ে আলোটা যখন যায়, এভাবে আলোটা সারাক্ষণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে থাকে। কিভাবে সম্ভব? সম্ভবটা অন্য কারণে। এই যে ভিতরের যেই অংশটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে কোর। কোর মানে মূল অংশ। আর এই যে উপরের যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটা একটা আবরণ, এই আবরণটার নাম হচ্ছে ক্ল্যাড। ক্ল্যাড শব্দটা কি? CLAD, ক্ল্যাড। তাহলে এইটার নাম হচ্ছে ক্ল্যাড। দুইটাই কিন্তু কাঁচতন্তু। তো মজার ব্যাপারটা কি, এই কোরের যে প্রতিসরাঙ্ক, কোরের যে প্রতিসরাঙ্ক, এটা অলওয়েজ ক্ল্যাডের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি হয়। এবং এই কারণে আলো কখনোই কোনোভাবেই এটার ভিতর থেকে বাইর হয়ে যাইতে পারে না। আলো এটার ভিতরেই থাকে। এবং আলো কত স্পিডে চলে তুমি চিন্তা করো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। এই বেগে এই অপটিক্যাল ফাইবার দিয়ে বিভিন্ন শক্তি এবং তথ্য, এবং আমাদের যে ইন্টারনেট, যেটা দিয়ে যে আমরা আজকে কাজ করতেছি, এই যে আমার বাসায় যে একটা ওয়াইফাই আছে, তো ওয়াইফাইয়ের তারটা যা এসে লাগছে, এটা এই তার। তোমাদের কখনো যদি ওয়াইফাইয়ের কানেকশনটা দেখার সুযোগ হয়, তুমি দেখবা ওইখানে এমন ছোট ছোট তার লাগানো আছে, এটা হচ্ছে সেই তার। তো আমরা যে মনে করো আজকের ইন্টারনেট কিভাবে সম্ভব হয়েছে? তোমরা কি জানো যে আমাদের বঙ্গোপসাগরের ভিতর দিয়ে একটা সাবমেরিন কেবল আসছে? তো সেই কেবলগুলো হচ্ছে সব এটার, কোটি কোটি মাইল লম্বা এটা, এবং এইটার মাধ্যমে আমাদের হচ্ছে এই ইন্টারনেটটা। সো আমাদের যে কানেকশন পাই, আমাদের যে ওয়াইফাইয়ের কানেকশন, তারটা যে আইসা লাগে রাউটারের মধ্যে লাগে, এরপর রাউটারটা যে এই মানে আমরা কি করি, আমাদের যে ইন্টারনেটগুলো ব্যবহার করি, বাইটসগুলো ব্যবহার করি, মেগাবাইটস, গিগাবাইটস, দিস বাইটস আর উই আর টেকিং ইট থ্রু আওয়ার রিসেপ্টর অফ মাই মোবাইল ফোন, বাট আমার কাজ করতেছে রাউটার। কিভাবে কাজ করে? সো ইটস অল অ্যাবাউট অপটিক্যাল ফাইবার। শব্দটার নাম কি? শব্দটার নাম হচ্ছে অপটিক্যাল ফাইবার। মনে থাকবে, অপটিক্যাল ফাইবার। থ্যাংক ইউ। কোর, হুরাই মণ্ডল। কোর মানে হচ্ছে যে এটার ভিতরের যেই একদম ভিতরের অংশ। আমি যদি বলি না যে একটা বইয়ের মধ্যে 10টা চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, তখন আমরা বলি ওই চ্যাপ্টারটা হচ্ছে কোর চ্যাপ্টার, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মাঝখানে, সবচেয়ে মূল ভাব যেটা, এটাকে বোঝানোর জন্য এই কোর শব্দটা ব্যবহার করা হয়। তুমি বাংলা মনে রাখবা, এই কোর মানে হচ্ছে মূল অংশ। ওকে,
আই থিঙ্ক তোমরা পারবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার পেরিস্কোপ কি? পেরিস্কোপ পেরিস্কোপ হচ্ছে এমন, মনে করো তুমি চিন্তাটা করো দৃশ্যটা কেমন। পেরিস্কোপের দৃশ্য এটা মনে থাকবে। এটার প্রতিসরাঙ্ক কোর, যেটা কোর এটার প্রতিসরাঙ্ক হচ্ছে বেশি ক্ল্যাডের চেয়ে, সুতরাং বেশি প্রতিসরাঙ্কটা থেকে কম প্রতিসরাঙ্কে কখনোই আলো যাইতে পারে না, এবং এই কারণে এই কোর মাধ্যমটা হচ্ছে ঘন। সুতরাং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বেস্ট এক্সাম্পলই হচ্ছে এই অপটিক্যাল ফাইবার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। না 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 দাউদ রহমান, তুমি যেটা বলছো কোর i5, ওটা ল্যাপটপের প্রসেসরের, আমাদের ল্যাপটপের যে প্রসেসর থাকে কোর i5, কোর i7, কোর i8, দিস কোর আর নট দ্যাট কোর। ওইটা প্রসেসরের হচ্ছে ডিজাইন, এটা ডিফারেন্ট ডিজাইন, এটা মাথা রাখতে হবে। হ্যাঁ, ওকে, এই তো গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেরিস্কোপটা দেখতে কেমন। পেরিস্কোপ দেখতে হচ্ছে, হ্যাঁ প্রমি তুমি ঠিক বলেছো, ঊর্ধ্বমরীচিকা উপরে দেখা যায়। থ্যাংক ইউ আবু সাইদ, থ্যাংক ইউ। এখন তোমরা দেখো একটা জিনিস, মজা করে বলছি, এই হচ্ছে ধরো একটা, হ্যাঁ এই হচ্ছে, তুমি এটা একটু চিন্তা করো তুমি কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একটা পেরিস্কোপ আমি আঁকাচ্ছি। এই পেরিস্কোপটা তোমরা হয়তো জানো, সিম্পল একটা জিনিস, কিন্তু তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো এইটা কেমন হয়, পেরিস্কোপটা আসলে কেমন হয়। পেরিস্কোপটা হচ্ছে এরকম একটা ফিগার, যে ফিগারে সিম্পলি 2টা সমতল দর্পণ ব্যবহার করা হয়। মনে করো একটা লোক এইখান দিয়ে তাকায় আছে, সে এইখান দিয়ে তাকায় আছে, একটা লোক এখান দিয়ে তাকায় আছে, আর ঘটনা ঘটতেছে এখানে, ঘটনা ঘটতেছে এখানে, সে এইটা দিয়া ওকে দেখতে পাবে কিভাবে? এইখানে একটা দর্পণ বসানো থাকে, এইখানে এই যে এমনভাবে একটা দর্পণ বসানো থাকে, খুবই সিম্পল কিন্তু অনেক মজার। আর এইখানে ধরো এই কোনো একটা দর্পণ বসানো থাকে, তা কি হয়? এই কোণটা কত জানো? এখানে যে কোণটা থাকে, এই কোণটা মনে রাখবা, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইটাও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দিস ইজ অল অ্যাবাউট 180 ডিগ্রি। এখানেও যে কোণ থাকে সেটার নাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সরল পেরিস্কোপে 2টা সমতল দর্পণ ব্যবহার করা হয়, 2টা, যা 45 ডিগ্রি কোণে আটকে থাকে। তারপর কি হয়? তারপরে তো মজার ঘটনা, তো সে যে এখানে ধরো খুব কাজ করতেছে, তো তার একটা আলোক রশ্মি এই দর্পণে আপতিত হইলে তো 45 ডিগ্রি কোণে বাঁকা হয়ে আছে, তাহলে ঠিক ওর কাছ থেকে আলোটা এখানে এইভাবে প্রতিফলিত হবে, একদম এই যে এইভাবে প্রতিফলিত হবে। তো প্রতিফলিত হওয়ার পরে এই যে ওর চোখে ঠিক এইভাবে আসবে, এই যে এইভাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে আলোটা এইভাবে আইসা এইভাবে প্রতিফলিত হয়ে এইভাবে ওর চোখে আসবে। সুতরাং ও এখান থেকে ওরে দেখবে। কি কিউট না ব্যাপারটা? তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে পেরিস্কোপ। এবং এই পেরিস্কোপ দিয়ে দূরের বস্তু দেখা যায়। গেল? হ্যাঁ, পারবা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফেরদৌস জাহান, সাবাস। সীমা আহমেদ, তুমি বিজ্ঞান বাক্স দেখেছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রান্ত, থ্যাংক ইউ। যেটা হচ্ছে যে 45 ডিগ্রি কোণে এটা বসানো থাকে। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ আছে না, আমাদের চিনতে হয়, এটা কিন্তু সব আলোর ব্যবহার, আর কিচ্ছু না। আরেকটা শব্দ আছে, এটার নাম হচ্ছে প্রিজম। তো প্রিজমটা কেমন তোমরা জানো? একদম মনে করো যে ডায়মন্ডের মতন দেখতে, কিন্তু ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি ডায়মন্ড। কেমন? এই মনে করো যে এইরকম,
একটা অদ্ভুত ব্যাপার, তোমরা চিন্তা করতে পারবে না যে কি বিউটিফুল একটা বিষয় হয়। তোমার মনে করো যে সাদা আলো আলো যখন এটার ভিতর দিয়ে প্রবেশ করে, তখন এটা কিন্তু একটু বাঁকা হয়ে যায়, একটু বাঁকা হয়। বাঁকা হওয়ার পরে ও যখন প্রতিসরিত হয়, বিশ্বাস করো এখানে 7টা কালার দেখা যাবে। 7টা কালার, এই ধরো বেগুনি, এই নীল, এই আসমানি, এই সবুজ, এই হলুদ, এই লাল, এই কমলা। ভাবা যায় এই 7টা কালার দেখা যাবে, কারণ আমরা জানি সাদা আলো হচ্ছে এই 7টা কালারের মিশ্রণ। এই যে 7টা কালার একসাথে দেখা যায়, এটার নাম হচ্ছে বর্ণালী। এটার নাম বর্ণালী, এবং এটার ইংলিশ হচ্ছে স্পেকট্রাম। শব্দটা কি? স্পেকট্রাম। বোঝা গেছে? স্পেকট্রাম। তো থ্যাংক ইউ সুরমা, সাবাস, থ্যাংক ইউ। এমডি আলী ইমরান সরকার, ইমাম সরকার, থ্যাংক ইউ ওকে বলার জন্য। তো চলো আনিকা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, তাসনিম থ্যাংক ইউ। শাকিরা সাবাস, থ্যাংক ইউ তাসনিম। আচ্ছা, এখন আমরা যেহেতু আজান দিচ্ছে, তো এখন আমরা একটা অন্যরকম কাজ করব। আমরা এখন লেন্স পরব, কারণ লেন্স পরার জন্য এখন একটু আঁকাইতে হবে। আর আঁকাউকি করার মাঝখানে আমি কোনো কিছু বুঝাবো না, তোমরা একটু চিন্তা করো। আমি এখন লেন্স বলতেছি, লেন্স। সো আই ক্যান সি, ও মাই গড, সো দিস ইজ লেন্স। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা পরব লেন্স। তো লেন্স পরার জন্য তো একটা সিস্টেম করা লাগবে। কি সিস্টেম করা লাগবে? ধরো 1 2 3 4, ধরো আর একটা দিয়ে দিই 5, এখানে একটা দিয়ে দিই 6। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো হয়ে গেল, এটা হয়ে গেল। এইবার আজান শেষ আমার এখানে অ্যাকচুয়ালি। সাবাস, লেন্স খুব ভালো, যারা বোঝো তাদের জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর ওকে, এখানে একটু বিষয়টা কি আমি একটু বোঝার চেষ্টা করি। নিপালি দাস, থ্যাংক ইউ, তুমি পেরিস্কোপ বানিয়েছো, বাহ, ভেরি গুড। আর হ্যাঁ, 7টা কালার কখন দেখা যায়? আমরা যখন রংধনু দেখি। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফেনোমেনা অফ নেচার। আমরা যখন রংধনু দেখি বৃষ্টির পরে, তখন সূর্যের আলোটা পানির কণার ভিতর দিয়ে যখন প্রতিসরিত হয়, ঠিক এই প্রিজমের মতন, মানে পানির কণাগুলা যেগুলো বাতাসের জলীয় বাষ্প হিসাবে ভাসতেছে, সেগুলো এক একটা প্রিজমের মতন কাজ করে। এবং তখন এটা আসলে ওই 7টা কালারে বিভক্ত হয়, যেটাকে আমরা রংধনু বলি। সুতরাং দিগন্তে আমরা যে 7টা কালারের মিশ্রণ দেখতে পাচ্ছি, দিস ইজ ভেরি সিম্পলি দ্য বিউটিফুল পার্ট অফ নেচার। আচ্ছা রিথি, তুমি যে প্রশ্ন করেছো, বাইনোকুলারের ভিতরে অনেকগুলা লেন্স বসানো হয়, সো দ্যাট আমরা যখন কোনো কিছুকে দেখতে চাই, তখন সেই জিনিসটা ওই মানে আমাদের আলোটা যখন আমাদের চোখে আসে, ও তখন জিনিসটাকে আরও শর্ট করে নিয়ে আসে। এই কারণে বাইনোকুলারের ভিতর দিয়ে আমরা অনেক দূরের জিনিসটাকে কাছে দেখতে পাই, তবে খুব বেশি কাছে না, মোটামুটি ডিপেন্ড করে হচ্ছে বাইনোকুলারের পাওয়ারের উপরে। আচ্ছা, এইবার আনোয়ারুল কবির আইডি থেকে লেন্সের মধ্যেও রুল অফ 6 আছে। তো আমি অলরেডি
এই অধ্যায়টার উপরে কিন্তু লেন্সের ভিডিও একটা আপলোড করেছি, এবং আমার মনে হয় যারা আলোর প্রতিফলন ভালো বোঝে তাদের জন্য আলোর প্রতিসরণ বোঝা কোনো ব্যাপার না, মানে লেন্স বোঝা কোনো ব্যাপার তো নাই। কারণ যারা দর্পণ বোঝে, দেখো লেন্সে কি হয়, দুইটা গোলীয় পৃষ্ঠ থাকবে। কয়টা? দুইটা। তাহলে সংজ্ঞা কি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আমি আবার বলি, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। মন থাকবে? তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? কয়টা গোলীয় পৃষ্ঠ? দুইটা। তাহলে দুইটা গোলীয় পৃষ্ঠ কেমন হইতে পারে? ওয়েট, এমন হইতে পারে যে এইটা এইরকম একটা গোল্লা, আর এইরকম আর একটা গোল্লা। গোল্লাটা একটু সুন্দর হয় না, তাই না? কেমন কেমন জানি হয়েছে। আচ্ছা ধরো, একটু ধরে নাও, ধরো যে এটা আরেকটা গোল্লা, একটু উপরে ঠেক আছে, তাই না? কেমন জানি একটু উপরে ঠেক আছে, পছন্দ হইল না। যেটা একটু মুছে একটু দেখি সিস্টেম করা যায় কিনা। ধরো যে এইটা আর এইটা, তো ধরো এইটা একটা গোল্লার অংশ, আর এইটা আরেকটা গোল্লার অংশ। তো দুইটা গোল্লা এখানে পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। তো তোমরা যারা সেট পড়েছো, ম্যাথের মধ্যে সেট পড়েছো, তোমরা ওই সেটের মধ্যে মনে আছে যে এ ইন্টারসেক্ট বি পড়েছো। তার মানে কি, যে দুইটার মধ্যে কমন, তো এখানে একটা কমন আছে। তো এই গোল্লাটা একটা গোলীয় পৃষ্ঠ, তার একটা কেন্দ্র আছে। এই গোল্লাটা একটা গোলীয় পৃষ্ঠ, তার একটা কেন্দ্র আছে। ভেরি গুড। তাহলে দুই গোল্লার দুই পার্ট নিয়ে আমরা দিলাম মুইচ্ছা, দিলাম, এই তো মুইচ্ছা যে দিলাম, দেওয়ার পর আমি দুইটা বিন্দু পাইছি। এই দুইটা বিন্দু হচ্ছে অ্যাকচুয়ালি ওদের বক্রতার কেন্দ্র। আর আমরা যখন লেন্স আঁকাবো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই দুইটা বিন্দুকে আমরা যখন স্পর্শ করাবো, আমি যা পাচ্ছি এটার নাম প্রধান অক্ষ। এবং এই লেন্সের মাঝখানে আরেকটা দাগ হবে, যেই দাগটা হচ্ছে ওর মধ্যবিন্দুকে নির্ধারণ করবে, এই মধ্যবিন্দুটাকে নির্ধারণ করবে। এখন এই লেন্স তো উত্তল লেন্স, এটা দ্বিউত্তল লেন্স। এখন যদি গোল্লা দুই রকমের হয়, দুই রকমের কেমন? মনে করো যে এই রকমের হয়, মনে করো যে এইটা আরেকটা গোল্লা, এইটা আরেকটা গোল্লা, তখন কি হবে? এখন তো হচ্ছে গিয়ে ঘটনা হচ্ছে দুই গোল্লা, এক গোল্লা ইন্টারসেক্ট করছে, আরেক গোল্লা টাচই করে নাই, তখন ওদেরও আমি কিন্তু কেন্দ্র পাবো। তো কেন্দ্র যদি পাই, তো এখন যদি আমি এটাকে এখন মুছা দেই, যতটুকু আমার লাগবে ততটুকু দিয়ে কাজ করি, তাইলে আমি কি পাবো? আমি পাবো অবতল লেন্স। তাহলে এখন ধরো এইটা আমার অবতল লেন্স। তার মানে এটা যদি অবতল লেন্স হয়, তাহলে এই লেন্সের একটা নিঃসন্দেহে একটা কেন্দ্র থাকবে। ধরো এটা কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তার মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে বক্রতার কেন্দ্র। যেহেতু এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা প্রথম, এটা দ্বিতীয়, তো এটা উত্তল, এটা অবতল, একদম সোজা। তো দর্পণে আলোর কি হইতো? দর্পণে আলোর কি হইতো? প্রতিফলন হইতো। আর লেন্সে আলোর কি হবে? প্রতিসরণ হবে। তো প্রতিসরণ হইলে কি হয়? প্রতিসরণ হইলে এখন যদি আলো লেন্সের উপরে, মনে আছে ওই যে দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি পড়ে, প্রধান অক্ষ, তাহলে কোন বিন্দু দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস, এই প্রধান ফোকাস দিয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু আলো আর ফিরে যাবে না, আলো হচ্ছে প্রধান ফোকাস হয়ে যাবে। আরো মজার ব্যাপার আছে, এই যে এটা হচ্ছে সেন্টার না, তো এই সেন্টারের ভিতর দিয়ে আলো যখন যাবে তখন কিন্তু আলো দিক পরিবর্তন করবে না। অর্থাৎ দিক পরিবর্তন করবে না মানে হইল
আলো যদি এই সেন্টার দিয়ে যায়, একদম সেন্টার দিয়ে বরাবর বের হয়ে যাবে। লেন্সের ক্ষেত্রে বিষয়টা মজার। এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো, তোমরা একটু মাথায় রাখবা। এটা ফিরে যাবে না এই কারণে, সেটা হচ্ছে যে আচ্ছা রাকিব রাহাত, ইফ ইউ আর ফ্রম ইংলিশ ভার্সন ইউ প্লিজ চেক আউট মাই ভিডিওস অন দেয়ার। তুমি আরও যদি ডিটেইল চাও, আমি এখানে যা বলছি এখানে কিন্তু খুব সহজ কথা। যদি আরেকটু ডিটেল মনে হয় তুমি একটু করে সার্চ দিও। আমি এই রিফ্রেকশন অফ লাইটের উপরে 13টা টিউটোরিয়াল দিয়েছি শুধু ইংলিশ ভার্সনের জন্য, আর বাংলা ভার্সনের জন্য 3টা। ওইখানে আমি একটা টপিক নিয়েই 45 মিনিট বলেছি, যেটা আবার এইখানে করলে আবার একটু সময় সাপেক্ষ হবে। তো ওই 3টা ভিডিওর লিঙ্ক আমি তোমাদের দিয়েছি আজকের ক্লাসে আসার আগে। তাই আমি ডিসকাশনগুলোকে একটু ছোট করে ফেলি প্রত্যেকটা ক্ষেত্রে, সো দ্যাট আমরা যাতে একটু সামনে আগাইতে সহজ হয়, বুঝছো? তো এটাতে কি হবে বিষয়টা, মনে করো যে আমি যদি এখন এটাকে মুছি, দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়। মনে করো যে এটা একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের এইটা হচ্ছে প্রধান অক্ষ, তোমরা একটু বুঝো। আর মাঝখান দিয়ে কিন্তু একটা দাগ দিতে হবে, অবশ্য দাগটা সুন্দর হবে না কারণ এটার সমতাকরণ হয় না উভয় পাশে। ধরো যে আমি দাগটা যদি এইভাবে দেই, ধরো এটা হচ্ছে দাগ, তাহলে লেন্সটা এরকম হবে, এখান থেকে এইরকম আর এখান থেকে এইরকম, দ্যাটস ইট। ধরো এটা উত্তল লেন্স, এটা হচ্ছে সেন্টার অফ দ্য লেন্স। এখন আলো কিভাবে যাবে তোমরা মাথায় রেখো, প্রধান অক্ষের সমান্তরাল আলো লেন্সের কিন্তু এই পর্যন্ত আসবে তা না, এটা একদম ভিতর পর্যন্ত আসবে। সুতরাং তোমরা যখন চিত্র আঁকাবা তোমরা চেষ্টা করবা একদম ভিতর পর্যন্ত দেওয়ার। আবার এই পাশ দিয়েও যদি হয়, এই পাশ দিয়ে যদি হয়, আবার যদি এই প্রধান অক্ষের সমান্তরাল এমনে হয় বা প্রধান অক্ষের সমান্তরাল এমনে হয়, যেভাবেই হয়, এখানে কয়টা আলো আসতেছে? 4টা। এই 4টা আলোই এক জায়গা দিয়ে যাবে, সেটা হচ্ছে এই প্রধান ফোকাস। তো এই কারণে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাসটা ওই পাশে হবে, এবং এই কারণে এই ফোকাস দূরত্বগুলো পজিটিভ। এবং দেখো এই রশ্মিটা ধরো, এই রশ্মিটা এইভাবে যাবে, এই রশ্মিটা ধরো এইভাবে যাবে, এই রশ্মিটা ধরো এইভাবে যাবে, এই রশ্মিটা এইভাবে যাবে। তো সব একটা বিন্দু দিয়ে পাস করবে। এই কারণে মাথায় রাখতে হবে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। কি বলে? অভিসারী। কেন? বিকজ এই যে লেন্সটা, এটার নাম অভিসারী লেন্স, কারণ এই লেন্সের মধ্যে আইসা ও এটাকে মিলাচ্ছে, এই জন্য এটার নাম অভিসারী লেন্স। আর এই কারণে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অলওয়েজ পজিটিভ। আর আমরা লেন্সের ক্ষমতার ক্ষেত্রে কি জানি, যে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f। পাওয়ার মানে কি? লেন্সের ক্ষমতা। কাকে বলে? যেই লেন্স আলোকরশ্মিকে একটা বিন্দুতে মিলাতে পারে, সেটাই হচ্ছে অভিসারী লেন্স। সুতরাং উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলতেছি। তাহলে কোন লেন্সের ক্ষমতা বেশি? যে লেন্স আগে মিলাবে। তো কোন লেন্স আগে মিলাবে? যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি। কোন লেন্সের ফোকাস দূরত্ব যত কম হবে তার ক্ষমতা তত বেশি হবে। এই কারণে এই পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f। বাট এই ফোকাস দূরত্ব সব সময় মিটারে নিতে হবে, মিটার। কিন্তু তাহলে দ্বিঅবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? দ্বিঅবতল লেন্সে মনে করো যে, ধরো আমি তোমাকে যদি একটু দেখাই, দ্বিঅবতল লেন্সে কি হবে। ধরো এটা হচ্ছে প্রধান অক্ষ, হ্যাঁ, তো এইটা প্রধান অক্ষ। আমি দ্বিঅবতল লেন্সকে যদি এইভাবে আঁকাই, তাহলে
কি হবে? তো ঘটনা কি? দ্বিঅবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? এখানে যখন প্রধান অক্ষের সমান্তরাল আলো আসবে, এটার ওই পাশে মিলবে না, এটা ছড়ায়া যাবে, এমনভাবে ছড়াবে যেন মনে হবে যেন প্রধান ফোকাস থেকে আলোটা যাচ্ছে। তার মানে এইটা হবে বিষয়টা, এই বিষয়টা এরকম হবে, এই হচ্ছে যাচ্ছে অথবা এই হচ্ছে যাচ্ছে। তার মানে অবতল লেন্স আলোকে ছড়াইয়া দেয়। এই কারণে অবতল লেন্সের আরেক নাম হচ্ছে অপসারী লেন্স। শব্দটা হচ্ছে অপসারী লেন্স। এবং এই কারণে যেদিক থেকে আলো যাচ্ছে প্রধান ফোকাস সেই দিকেই হচ্ছে। এই কারণে এই ফোকাস দূরত্ব অলওয়েজ মাইনাস হবে। আর সবসময় মনে রাখবা লেন্সের ক্ষেত্রে সব দূরত্ব এই কেন্দ্র থেকে ধরতে হয়। আমি যদি বলি যে এই কেন্দ্র থেকে এই দূরত্ব এটা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে মনে রাখবা এই 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। আর যেহেতু এটা 0.2 মিটার, তাহলে ক্ষমতা কত? ওকে, এই ক্ষমতা হচ্ছে 1/0.2। তো 1/0.2 মানে কত? 5। আর লেন্সের ক্ষমতার একক ডি ফর ডায়োপ্টার। থ্যাংক ইউ এমডি বাবুল আইডি থেকে, থ্যাংক ইউ। অ্যানি সাবাস, এটা অপসারী, মন থাকবে, এটা অপসারী। থ্যাংক ইউ সাউদা। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। থ্যাংক ইউ রাকিব রাহাদ এই আইডি থেকে। আই এম টোটালি শিওর যে তুমি ইংলিশ ভার্সনের। তুমি প্লিজ আমাকে একটু ফোন করে জানিও, বা তুমি আমাকে একটু জানিও যে আমি এখানে যা ব্যাখ্যা করছি তোমাদের জন্য বাংলায়। আমি আবারও বলছি যে তোমাদের এই গ্রুপে, মানে আমার এই ক্লাস 9-এর গ্রুপে অনেকে ইংলিশ ভার্সনের আছে। সো তোমাদের এই বাংলা ওয়ার্ডগুলো বুঝতে একটু প্রবলেম হওয়ার কথা, এটা আমি স্বীকার করি, এবং প্রবলেম হওয়া উচিত, কারণ তোমরা যা পড়ো এটা বাংলার সাথে যায় না। আমি যখন এটা অভিসারী বলতেছি, এটা হচ্ছে কনভার্জিং রেইজ, অ্যান্ড দিস ইজ ডাইভার্জিং রেইজ। সো ইন দিস কেস তুমি একটু স্টাডি করে আমার ওই টিউটোরিয়ালগুলো দেখার পরে তুমি আমাকে একটু জানিও যে ডু ইউ হ্যাভ এনি আদার প্রবলেমস অর নট, or like you if there is any of English version student. Thank you Srijan, thank you. Atkiya Tasin, you are also right. Atkiya Tasin, তুমিও হচ্ছে ইংলিশ ভার্সন, আই নো। থ্যাংক ইউ নদী আবু সাইদ, সাবাস। সো এতটুক না বোঝার কিছুই নেই, মানে এখন পর্যন্ত যা বলেছি এটার মধ্যে একটাও না বোঝার কিছু নেই, এগুলো সবই সহজ। আসল ঘটনা হচ্ছে যে আমি যে চিত্রগুলো আঁকায় রাখছি এইখানে, এখন মনে করো যে তোমাদের রুল অফ 6 যেটা তোমরা দর্পণের ক্ষেত্রে পড়ছো, সিমিলার রুল অফ 6 এই লেন্সের ক্ষেত্রেও আছে, একই জিনিস। কেমন দেখো, মজার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি যদি একটা লেন্স আঁকাও, ধরো যে একটা লেন্স আমি আঁকালাম এটা, এবং এটা হচ্ছে লেন্সের মধ্যবিন্দু ধরো, তাহলে এটা হচ্ছে লেন্স। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য লেন্স। তো সামহাও এটা হচ্ছে প্রধান ফোকাস এবং এটা হচ্ছে সি। তো আমরা এই চিত্র কিন্তু তুমি হাতে আঁকাইবা না, তুমি কিন্তু এই চিত্র পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা। তোমার যখন পেন্সিল কম্পাস থাকবে, এই বিন্দুটাকে ধরে এটা আঁকাবা, আবার এই বিন্দুটাকে ধরে এটা আঁকাবা, এবং আগে দাগ দিয়ে নিবা, তাহলে সোজা হবে। আগে দাগ দিয়ে নিবা, এই কারণে এই বিন্দুটা হচ্ছে তোমার সেই বিন্দু যেটাতে তোমার কাটা থাকবে। এবার তুমি যখন আঁকাবা, এক পাশ দিলা আর এখান থেকে ধরে আরেক পাশ দিলা পেন্সিল কম্পাস দিয়ে, তখন এই দুই বিন্দুর মধ্যবিন্দু বাইর করবা। যদি তুমি পেন্সিল কম্পাস দিয়ে পারফেক্টলি এই চিত্রটা ড্র না করো, তাহলে চিত্র কিন্তু মিলবে না। আমি আমার ভিডিওতে একদম আন্দাজে আঁকাইছি, একেবারে হাতের
মাপ দেখা, এই কারণে কিছুটা মিস্টেক হইতে পারে, কিন্তু তোমরা যখন আঁকাবা একদম 100% মিলতেই হবে। হ্যাঁ সাথী, তুমি ঠিক বলেছ, -0.2 মিটার হবে। মাইনাসটা আমি দেই নাই কারণ এটা বুঝতেই পারছো যে এটা অবতল লেন্স। সৃজন ভট্টাচার্য, অবশ্যই এক্সামে চিত্র আঁকতে হবে, এটা মাস্ট। থ্যাংক ইউ পায়েল, তুমি ঠিক বলেছ, চিত্রগুলো সহজ এবং ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, শাহিদুল আলম আইডি থেকে, এই সার্কেলটা মেজার করবা হচ্ছে তোমার খাতার যে দৈর্ঘ্যটুকু আছে সেটার উপর ভিত্তি করে। এটা একদম নিজের হাতে করা যায়। তো কোথায় কোথায় বস্তু থাকতে পারে? তোমাদের বস্তু থাকতে পারে, খেয়াল করো, বস্তু থাকতে পারে অসীমে। অসীম বলতে হচ্ছে ইনফিনিট। বস্তু থাকতে পারে, এটাকে আমরা সি বলতেছি না, এটা হচ্ছে 2f অ্যাকচুয়ালি। এইটা এফ, এইটা এফ, এইটা 2f, আর এইটা হচ্ছে সি। এটা মাথায় রেখো। তারপরে বস্তু এখানে থাকতে পারে 2f এ, বস্তু এই এফ আর 2f এর মাঝে থাকতে পারে, বস্তু প্রধান ফোকাসে থাকতে পারে, বস্তু প্রধান ফোকাস ও লেন্সের কেন্দ্রের মাঝেও থাকতে পারে। এটাকে আমরা আলোক কেন্দ্র বলি। এই যে এটা। তো এখন তুমি দেখো 6 অবস্থানে বস্তু আছে। তো এই 6 অবস্থানে যদি বস্তু থাকে 1 2 3 4 5 6, এই 6 অবস্থানে যদি বস্তু থাকে তো বিম্ব কোথায় কোথায় হবে, ইমেজ কোথায় হবে? তো এটা একটা সহজ জিনিস। কেমন সহজ জিনিস? এই যে দেখো, তা মনে করো যে এখানে যদি আমি চিন্তা করি যে এটা আমি একটা উত্তল লেন্স আঁকাবো, যে উত্তল লেন্সের এইটা হচ্ছে এই। তো এখন যদিও দাগটা আসলে প্রপারলি মিলে নাই, এটা আসলে এইভাবে হবে না, এটা একটু সুন্দর করে দাগটা দিতে হবে, তাইলে মিলবে। এই ধরো মিলাই দিলাম। তো ধরো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে 2f। তো তোমরা নিঃসন্দেহে জানো, বস্তু যদি 1 এ থাকে ইমেজ 5 এ হবে, বস্তু 2 এ থাকলে ইমেজ 4 এ হবে। 4 মানে কোথায়? ওই পাশে। তো বস্তু যদি 3 এ থাকে ইমেজ 3 এই হবে। কেমন? এই যেমন ধরো বস্তু যদি এখন 2f এ থাকে, 2f এ, এই যে বস্তু যদি মনে করো এখন 2f এ আছে, এই হচ্ছে বস্তু, লক্ষ্য বস্তু। তো কি হবে? তুমি যখন চিত্রগুলো আঁকাবে একদম মেজার করে আঁকাবা, কি হবে? এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এই বস্তুর মাথা থেকে একটা আলো আপতিত হবে লেন্সের মাথায়। তারপর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। তো এই যে প্রধান ফোকাস, এই যে প্রধান ফোকাস দিয়ে যাবে, গেল। আরেকটা কোন দিক দিয়ে যাবে? আমি যখন চিত্র আঁকাইছিলাম তখন এই এফ দিয়ে দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল দিয়েছিলাম, এটাও করা যায়। আবার তুমি যদি এই আলোক কেন্দ্র দিয়ে দাও, এটাও করা যায়। বইয়ের মধ্যে সব সময় আলোক কেন্দ্র দিয়ে দিছে, তার মানে একদম এই আলোক কেন্দ্র দিয়ে যেখানে গিয়ে ঠেকবে, একদমই আলোক কেন্দ্র দিয়ে যেখানে গিয়ে ঠেকবে, এটাই হচ্ছে আমার ইমেজ। তো কোথায় গিয়ে ঠেকছে? ওই যে এখানে। তো আমি তো বুঝতেই পারতেছি, বস্তু যদি 2f এ থাকে বিম্ব তো 2f এই হবে। তো বিম্ব কোথায় হবে? বিম্ব হবে ওখানে, এই যে এখানে। তার মানে এটাই হচ্ছে 2f। দ্যাটস ইট। তাহলে বিম্ব হওয়ার জন্য অন্তত পক্ষে কয়টা আলোক রশ্মি লাগবে? 2টা। একটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। তুমি এইভাবে চিত্র মিলাইবা, সারা দিন হইতে থাকবে, কোনো সন্দেহ নাই। আবার যদি তুমি চিন্তা করো যে আমি হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f দিয়ে করব, তাতেও সম্ভব। আমি আলোর প্রতিফলনের মধ্যে যেভাবে এটা বলেছি ঠিক সিমিলার ওয়েতে এই লেন্সের ক্ষেত্রে এটা করা যাবে উইদাউট এনি টেনশন। পারবা না? এগুলো কোনো ব্যাপার? কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ইত্তিকা উজরা, থ্যাংক ইউ। ফাইজা, ফাইজা 2টা, বুঝছো? আচ্ছা, এবার একটু ব্লার হয়ে গেছে তাই না? আচ্ছা,
কি এটা ব্যতিচার হবে, ব্যতিচার, আলোর ব্যতিচার। আচ্ছা একটু ব্লার হোক, এটা আসলে ওদের কিছু বলার নাই। থ্যাংক ইউ সামিয়া, তুমি হচ্ছে উত্তর লেন্সের সবগুলা চিত্র এঁকেছো এবং গ্রুপে পোস্ট করেছো। তোমাদের মধ্যে যারাই এই মানে কাজগুলা করে গ্রুপে পোস্ট করো, তোমাদের কাজগুলো আমি দেখি এবং অনেকেই দেখে। সুতরাং যারা তোমরা দেখো হয়তো তোমাদের কিছুটা উপকার হয়, সবচেয়ে বেশি উপকার হয় যে করে তার। আর যারা দেখে তাদের উপকার হয় ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি উপকার হয় যে চিত্রগুলো আঁকায় তারা। সো এখানে একটু মাথায় রাখতে হবে। তাহিয়া থ্যাংক ইউ। ফাইজা পারবে, এটা আমি জানি পারবে। তোমাদের মধ্যে যারা একটু ভালো চেষ্টা করো বা একটু অঙ্কগুলাকে বা চিত্রগুলোকে বুঝে আঁকার চেষ্টা করো, তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট করবা। এবং ভালো রেজাল্ট তাদের করাই উচিত, সৃষ্টিকর্তাও যেন তাদেরকে হেল্প করে, আমি সেই দোয়া করি যারা একটু চেষ্টা করে। ওকে মুনতাসির সাবাস। এখন তোমাদের বইয়ের মধ্যে ওই যে মানুষের চোখ নিয়ে কথা বলা আছে, মানুষের চোখ, এই মানুষের চোখ নিয়ে পড়াটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তার কিছু ম্যাথ আমি দেখাবো। এবং মাথায় রেখো, একটাও কিন্তু এখানে জটিলও না কঠিনও না, একটাও জটিল কঠিন কিছু নাই, সিম্পল। তবে তোমাদেরকে বুঝতে হবে। যেমন এটা যদি এখন উত্তল লেন্স না হয়ে অবতল লেন্স হইতো, তাইলে কি হইতো? যদি এটা অবতল লেন্স হইতো, ধরো এই এবং ধরো হচ্ছে এই, তো অবতল লেন্সে এই হচ্ছে ধরো অবতল লেন্সের এক পাশ, এই হচ্ছে আরেক পাশ। আবার ধরো যে এটা হচ্ছে এফ, এইটাও এফ, এইটা 2f, এটা 2f। সাপোজ এখন বস্তু যেখানেই থাক, বস্তু মনে করো যে এখানে আছে, 2f এ আছে, বস্তু 2f এ আছে। এখন যদি বস্তু 2f এ থাকে তো কি হবে? তো প্রধান অক্ষের সমান্তরাল, এই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যদি সে লেন্সে পড়ে তো কি জানি হবে? এই যে এই প্রধান ফোকাস থেকে ও হচ্ছে মানে রিফ্লেক্ট করতেছে বলে মনে হবে, এই হবে। তা আরেকটা কোন দিক দিয়ে যাবে? আরেকটা যাবে হচ্ছে এই পাশ দিয়ে, এই যে আলোক কেন্দ্র দিয়ে যাবে। তো ওইটা যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, একমাত্র কোথায় মিলল? এই যে এইখানে। তো যেখানে মিলল ওইখানে বিম্ব হবে। এখন তুমি চিন্তা করে দেখো এই বিম্বটা কেমন, এটা কি ছোট না বড়? ঠিক তুমি আলোর প্রতিফলনের কথা চিন্তা করো, আলোর প্রতিফলন তুমি চিন্তা করো, চিন্তা করে এখন বলো যে এখন এই বিম্বের আকার, আকৃতি, প্রকৃতি কেমন? তা আমি যদি বলি বিম্বের অবস্থান কোথায়, তো এটা আমি জানি, এটা 2f, এটা হচ্ছে f, এটা f, এটা 2f। তো এটা একটা অবতল লেন্স। তো অবতল লেন্সের বিম্ব সব সময় অসৎ আর সোজা হবে। এটা অসৎ বিম্ব। এখানে কি অ্যাকচুয়ালি মিলছে নাকি? না তো, এইখানে এসে অ্যাকচুয়ালি মিলছে। এইটা সৎ ও উল্টো। তার মানে কি? ইংলিশে যদি আমি বলি এটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, আর এটা কি? ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, তার মানে এটা অসৎ আর সোজা। এটা কেমন আমি যদি বলি, তাহলে এটা হচ্ছে অসৎ ও সোজা। আকৃতি কেমন? খর্বিত। অবস্থান কোথায়? আলোক কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে। অবতল লেন্সে তুমি যেখানেই বস্তু রাখো এটা এইখানেই হবে। কেমন একটা ব্যাপার! তার মানে সব সময় বিম্ব বস্তুর সামনে গঠিত হবে অবতল লেন্সে, আর উত্তল লেন্সে ওই পাশে তৈরি হবে, সব ওই পাশে, এক ক্ষেত্রে ছাড়া। ওটা হচ্ছে ওই যে যদি এখানে বস্তু রাখি তাহলে এটা পিছনে হবে। মন থাকবে? থ্যাংক ইউ। ক্লিয়ার?
অসৎ এবং সোজা, থ্যাংক ইউ। হ্যাঁ, মেয়ে জেসমিন আক্তার, এটা অসৎ এবং সোজা, তাই তো বলেছি। আর এটা সৎ ও উল্টা। রাকিব রাহাত, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দিস ইজ ডিমিনিশড অ্যান্ড ভার্চুয়াল। ডিমিনিশড অর ইউ ক্যান সে দিস ইজ শর্ট, বাট ডিমিনিশড আমরা বলি। মালিহা, থ্যাংক ইউ। শাকিরা, থ্যাংক ইউ। আফসানা মিম, থ্যাংক ইউ। তা আজকে যতটুকু আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম, মাঝখানে একটু ব্লারিংটা এসে আমাদের মনটা খারাপ করে, বাট মাঝে মাঝে কোনো কোনো দিন একদম ক্লিয়ার থাকে। সো আজকে যতটুকু আমি বললাম, হয়তো এগুলা তোমাদের অনেকের কাছেই আগেই হয়তো ক্লিয়ার ছিল। কাদের কাছে ক্লিয়ার ছিল? যারা তোমরা আগে পড়ছো, চেষ্টা করছো, বা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখছো এবং আজকের ক্লাসটাতেও একটু অ্যাটেন্টিভ ছিল। তোমাদের অনেক স্টুডেন্ট এই যে এখানে যারা এই যে 203 জন, 4 জন বা 5 জন যাদেরকে আমি দেখছি, এরা অলওয়েজ ক্লাসে থাকে। আর বাকিদের অনেকের সমস্যা হয়, আমাকে আমাকে ফোন করে জানায় যে স্যার বাসায় নেট সবসময় থাকে না, আমি রাতে দেখি, বা আমি পরে ডাউনলোড করে দেখি, বা আমার কাছে যখন ওয়াইফাই থাকে তখন দেখি। আবার অনেকের কাছে এমবি কেনার টাকাটাও অনেকের ক্ষেত্রে থাকে না, তো ওরা পরে দেখে। তো এই কারণে আমি চেষ্টা করি এমনভাবে ক্লাস নেওয়ার যাতে তোমরা যারা রিসেন্টলি দেখতেছো তারাও মজা পাও, আবার যারা পরে দেখবে রেকর্ডেড ভিডিও তারাও যাতে জিনিসটাকে ইজি ফিল করে, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে। আর ইন্টারনেটের উপর আমার হাত নাই, এটা একটা প্রবলেম। সো তোমরা মাথায় রাখবা, আগামী শুক্রবার দিনের পরীক্ষার ক্ষেত্রে আগে একটু বলে নিচ্ছি, এখন এই অধ্যায় থেকে সিমিলার এমসিকিউ থাকবে। এবং এবার আমি একটু ম্যাথ দিব। ম্যাথ দিব এই কারণে, কারণ এই অধ্যায়ের ম্যাথ একটু বেশি ইম্পর্ট্যান্ট, এবং দেখা যাবে একই ধরনের ম্যাথ কিন্তু অনেকবার করতে হয়। তো আমাকে বলেছো যে স্যার গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নটাকে আপনি আপলোড করে দিয়েন। আমার সেক্ষেত্রে একটা ঝামেলা হয়েছে, আমি প্রশ্নগুলোকে আপলোড করার মতন করে সাজাই না যখন আমি গুগল ফর্মে অ্যাড করি। তো এখন আমাকে একটু ডাবল কষ্ট করতে হয় বা ট্রিপল কষ্ট করতে হয়। একবার হচ্ছে সাজাইতে হয়, এগুলো তো সব আমার নিজের করতে হয়, এই কারণে মাঝে মধ্যে কিছু মিস্টেক হয়ে যায়। আমি জানি উত্তর দেওয়ার ক্ষেত্রে 2-3টা প্রশ্নে তোমাদের কনফিউশন থাকে। সো আমি এবার আজকে থেকে প্রশ্ন করা স্টার্ট করব, আজকে রাত থেকে, যাতে মিনিমাম এরর হয়ে তোমাদের সামনে পৌঁছানো যায়। সো আমি আপলোড করার মতন করে একটা কোয়েশ্চেন বানাবো, এরপর আমি ফর্ম আপলোড করব, এবং তোমাদের মধ্যে যারা রেগুলার পরীক্ষা দাও তোমরা প্লিজ এই রেগুলারিটি, এই সিনসিয়ারিটি তোমাদেরকে অনেক বেশি সাকসেসফুল করবে, এটা আমি জানি। সো আজকে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা ভালো মতন লেখাপড়া করো, আর আমি তোমাদেরকে আরও কিছু টিউটোরিয়াল ইউটিউবে দিব, যেগুলো তোমাদের সময় পেলে যদি দেখার সুযোগ হয় দেখবা। আর এই ভিডিওর পরে তোমরা বাসায় অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে কাজটা করবা, সেই অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে নাম্বার 1, তোমরা এইবারের অ্যাসাইনমেন্ট করবা একটু ডিফারেন্ট। তোমরা এইবারের অ্যাসাইনমেন্ট করবা কেমিস্ট্রি। অনেক দিন তোমরা পড়ো না হয়তো বা কেমিস্ট্রি, আর হচ্ছে বায়োলজি। তোমরা অ্যাসাইনমেন্ট করবা এই 2টা। কি করবা জানো? এই কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার ফুল রিভিশন দিবা, 2 আর 3। কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার 2 এবং 3। বায়োলজির ক্ষেত্রে ফুল রিভিশন দিবা 1 and 2। পারবা? তোমরা এই 2টা চ্যাপ্টার এবং এই 2টা চ্যাপ্টার পড়ে একটা নোট বানাবা, হ্যান্ড নোট। সবাই যারাই পারো চেষ্টা করবা কেমিস্ট্রি আর বায়োলজির হ্যান্ড নোট। যদিও আমি জানুয়ারির ইনশাল্লাহ 10 তারিখের পর থেকে ঠিক সিমিলার ওয়েতে আরেকটু হয়তো নতুনভাবে সাজিয়ে আরেকটু বড় পরিসরে হয়তো বা 5 মাসের একটা কোর্স অফার করব, সেখানে কেমিস্ট্রি আর বায়োলজি ঠিক একইভাবে ফিজিক্সের সাথে পড়াবো। সো এই কারণে আমি যেহেতু এই কোর্সটা শুধু ফিজিক্সের জন্য আমি ডিজাইন করেছি, চিন্তা করেছি, তাই আমি একান্তভাবে ফিজিক্সটাকেই তোমাদের জন্য টার্গেট করেছি। সো তোমরা যদি পারো একটু কেমিস্ট্রি আর বায়োলজিটার এই 2টা হ্যান্ড নোট করো। নেক্সট ক্লাসে আমরা মানুষের চোখের গঠন ত্রুটি সহ ম্যাথগুলা করার চেষ্টা করব।
সবাইকে শুভরাত্রি, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থেকো সবাই।